আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে আলোচনা করব পৌরনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের পাঠ 6 থেকে আমরা আলোচনা করব। আশা করি সকলে মনোযোগের সাথে পাঠটি গ্রহণ করবে। সুশাসন প্রত্যয়টির ব্যবহার সাম্প্রতিক হলেও এর ধারণা প্রাচীন। গ্রিক নগররাষ্ট্রের সূচনা থেকেই সুশাসন বিষয়টির গোড়াপত্তন হয়। গ্রিক দার্শনিক প্লেটো তার দ্য রিপাবলিক গ্রন্থে বলেছেন, রাষ্ট্র হবে ন্যায়ভিত্তিক ও আদর্শ। ন্যায়ভিত্তিক আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত হবে। প্লেটোর এ বক্তব্যের মধ্যে সুশাসনের ইঙ্গিত পাওয়া যায়। প্লেটোর যোগ্য শিষ্য অ্যারিস্টটল তার দি পলিটিক্স গ্রন্থে বলেছেন, সর্বোৎকৃষ্ট কল্যাণ সাধন রাষ্ট্রের লক্ষ্য। তিনি আরও বলেন, প্রাকৃতিক বা স্বাভাবিক উপায়ে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, কিন্তু রাষ্ট্র টিকে আছে উন্নত জীবন অব্যাহত রাখার জন্য। তার এ উন্নত জীবনের ধারণাটি বর্তমান সুশাসন প্রত্যয়টির মধ্যেও নিহিত আছে। উন্নত জীবন কামনার মধ্যে দিয়েই শুরু হয় জীবন রক্ষার নিশ্চয়তা, স্বাধীনতা, সাম্য প্রভৃতি বিষয়। সংবিধানের আলোচনায় অ্যারিস্টটল সুশাসনের বিষয়টি তুলে ধরেন। সংবিধানকে তিনি প্রকৃতিগত দিক থেকে দুই ভাগে ভাগ করেছেন। এক, যে শাসন শুধু শাসকের স্বার্থে পরিচালিত না হয়ে সমাজের সাধারণ স্বার্থে পরিচালিত হয়, তা শুদ্ধ প্রকৃতির সংবিধান। দুই, যে শাসন সমাজের স্বার্থকে উপেক্ষা করে শুধু শাসকের স্বার্থকে প্রাধান্য দেয়, তা বিকৃত প্রকৃতির সংবিধান। ভারতীয় পণ্ডিত কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে সুশাসন সম্পর্কে উল্লেখ করেছেন। তার মতে, জনবান্ধব প্রশাসন, যৌক্তিক ও ন্যায়ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং দুর্নীতিমুক্ত প্রশাসনকে বুঝিয়েছেন। পরবর্তীতে টমাস হবস, জন লক ও জ্যাক রুসোর রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদের মধ্যে সুশাসনের প্রতিফলন লক্ষ্য করা যায়। জন লক বলেন, মানুষের অধিকারসমূহের সংরক্ষণ ও যথাযথ বিকাশের জন্যই যেহেতু সরকারের জন্ম, সেহেতু কোনো সরকার যদি উক্ত অধিকারসমূহ সংরক্ষণ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সরকারকে ক্ষমতাচ্যুত করার বৈধ অধিকার জনগণের রয়েছে। জন লকের এ বক্তব্যের মধ্য দিয়েই গণতন্ত্রের ধারণা, সম্প্রীতির ভিত্তিতে শাসন এবং সুশাসন ভিত্তিক সরকারের ধারণা তাত্ত্বিকভাবে প্রতিষ্ঠিত হয়। সমাজের বিকাশ ও সভ্যতার অগ্রগতির সাথে সাথে উন্নত জীবন এর শর্তসমূহেরও বিস্তৃতি ঘটে। উন্নত জীবনের শর্তসমূহ রাষ্ট্রের সংবিধানের মাধ্যমে আইনের আওতায় আসে, যা সরকারের জন্য অবশ্যই পালনীয় বিষয় হয়ে দাঁড়ায়। নাগরিকের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির উপর আঘাতকে আইনের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয়। বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্রসমূহে সরকার নির্বাচিত হয় নাগরিকদের দ্বারা।
তাই নাগরিকগণ প্রত্যাশা করেন সরকার উত্তম প্রশাসনের দ্বারা স্বচ্ছতার সাথে সকল কার্যক্রম সম্পন্ন করবেন। নাগরিকদের এ প্রত্যাশার মাধ্যমে রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা সুনিশ্চিত হয়, যা সুশাসনের মূল বক্তব্য। সুশাসনের বিষয়টি ধীরে ধীরে বিবর্তিত হয়ে বর্তমান রূপ লাভ করেছে, যা বিশ্বব্যাংকের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। সুশাসনের ধারণার জন্য বিশ্বব্যাংক 6টি সূচক চিহ্নিত করে। 1. বক্তব্য প্রকাশের স্বাধীনতা ও জবাবদিহিতা। 2. রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিতি। 3. সরকারের কার্যকারিতা। 4. নিয়ন্ত্রণের মান। 5. আইনের শাসন। 6. দুর্নীতি নিয়ন্ত্রণ। এই সূচকগুলো ধনাত্মক 2.5 থেকে ঋণাত্মক 2.5-এর স্কেলে পরিমাপ করা হয়। সূচক 0 হতে ধনাত্মক 2.5-এর মধ্যে যত বেশি, সুশাসনের অবস্থান তত উঁচু মানের ধরা হয়। পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক। সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হল পৌরনীতি। বর্তমানে সুশাসন প্রত্যয়টি এর সাথে সংযুক্ত হয়েছে। পৌরনীতি নাগরিক জীবনের সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে, নাগরিকদের উত্তম জীবনের দিক নির্দেশনা দেয়। অন্যদিকে সুশাসন নাগরিকদের জন্য কল্যাণকর, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা সহ উত্তম জীবন সুনিশ্চিত করার একটি শাসনতান্ত্রিক প্রক্রিয়া। সুশাসন পৌরনীতির একটি প্রায়োগিক অংশ। পৌরনীতির জ্ঞান সুশাসন নিশ্চিত করতে সহায়তা করে। সম্পর্ক। পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। যেমন 1. পৌরনীতিতে নাগরিক জীবনের সামগ্রিক দিক ফুটে ওঠে, আর সুশাসন পৌরনীতির একটি অংশ, যাতে নাগরিক শাসন সম্পর্কিত দিক তুলে ধরা হয়। 2. পৌরনীতির উদ্দেশ্য সুনাগরিক গড়ে তোলা এবং উত্তম নাগরিক জীবনের দিক নির্দেশ করা, আর সুশাসনের উদ্দেশ্য হল শাসন প্রক্রিয়াকে উন্নত ও কল্যাণমুখী করে নাগরিকদের উত্তম জীবন নিশ্চিত করা। 3. পৌরনীতি ও সুশাসন উভয়ের লক্ষ্য হল নাগরিক জীবন ও রাষ্ট্রের সর্বাধিক কল্যাণ ও উন্নয়ন করা। 4. পৌরনীতি ও সুশাসন উভয়ের আলোচ্য বিষয় অভিন্ন, যেমন নাগরিকের অধিকার, দায়িত্ব, কর্তব্য, রাষ্ট্র, সরকার, সংবিধান, আইন, আইনের শাসন, সাম্য, স্বচ্ছতা, জবাবদিহিতা, আমলাতন্ত্র ইত্যাদি উভয়ই আলোচনা করে। 5. পৌরনীতি ও সুশাসন একে অপরের উপর নির্ভরশীল। সুশাসনের জন্য পৌরনীতির জ্ঞান অপরিহার্য, তেমনি পৌরনীতির জ্ঞান নিয়ে সুশাসন নিশ্চিত করতে না পারলে সেটি পূর্ণতা পায় না। 6. সুশাসন ও পৌরনীতি একে অপরের দ্বারা প্রভাবিত হয়, কারণ পৌরনীতির জ্ঞান সুনাগরিক তৈরি করে, আর সুনাগরিক ব্যতীত সুশাসন সম্ভব নয়। পৌরনীতি ও সুশাসনের পার্থক্য। পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক ঘনিষ্ঠ হলেও কিছু বিষয়ে পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন 1. পৌরনীতি নাগরিকতার সকল বিষয় আলোচনা করে, আর সুশাসন শুধু নাগরিকের শাসনতান্ত্রিক বিষয় নিয়ে আলোচনা করে। অর্থাৎ পৌরনীতির পরিধি ব্যাপক ও বিস্তৃত, কিন্তু সে তুলনায় সুশাসনের পরিধি সংকীর্ণ। 2. বিষয় হিসেবে পৌরনীতি অত্যন্ত প্রাচীন, কিন্তু সুশাসনের ধারণা নবীন। 3. পৌরনীতি নাগরিকের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিককে গুরুত্ব দেয়, আর সুশাসন নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক উভয়ের প্রতি গুরুত্ব দেয়। 4. পৌরনীতির তুলনায় সুশাসন আদর্শমূলক,
কেননা সুশাসনে আদর্শ শাসন ব্যবস্থার দিক নির্দেশনা পাওয়া যায়। 5. পৌরনীতি কেবল তাত্ত্বিক শিক্ষাদান করে, কিন্তু সুশাসন পৌরনীতির জ্ঞানের বাস্তব প্রকাশ। অর্থাৎ পৌরনীতিকে তাত্ত্বিক আর সুশাসনকে ব্যবহারিক হিসেবে উল্লেখ করা যায়। পরিশেষে বলা যায়, কিছু পার্থক্য থাকলেও পৌরনীতি ও সুশাসনের মধ্যেকার পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও নিবিড়। বাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব। বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যা সমাধান ও উন্নত নাগরিক জীবন প্রতিষ্ঠার জন্য পৌরনীতি ও সুশাসন পাঠ করা আবশ্যক। যেমন, 1. সুশাসন প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশে সুশাসনের অভাব রয়েছে। সুশাসন প্রতিষ্ঠার জন্য পৌরনীতি ও সুশাসন পাঠের কোনো বিকল্প নেই। 2. সুনাগরিকের শিক্ষালাভ। পৌরনীতি পাঠের মাধ্যমে নাগরিকের গুণাবলী সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। সরকার গঠন, পরিচালনা এবং প্রশাসনিক ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন মেধা, প্রজ্ঞা ও দূরদৃষ্টি সম্পন্ন সচেতন নাগরিক, যা পৌরনীতি ও সুশাসন পাঠে অর্জন করা যায়। 3. রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। গণতন্ত্রের সাফল্যের জন্য সচেতন নাগরিক একটি অত্যাবশ্যকীয় উপাদান। বাংলাদেশের নাগরিকদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব অপরিসীম। 4. দেশপ্রেমের চেতনা সৃষ্টি। একটি দেশের স্বাধীনতা অর্জন করা যত কঠিন, তা রক্ষা করা আরও বেশি কঠিন। স্বাধীনতাকে রক্ষা ও অর্থবহ করে তোলার জন্য প্রয়োজন নাগরিকদের মাঝে দেশপ্রেমের চেতনা সৃষ্টি করা। পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমেই তা সম্ভব হয়। 5. সংবিধান সম্পর্কে জ্ঞান অর্জন। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সরকারের গঠন, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনার দিক নির্দেশনা থাকে। পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে নাগরিকগণ সে সম্পর্কে জানতে পারেন। 6. জাতীয় সমস্যা সমূহের সমাধান। বাংলাদেশে বিভিন্ন জাতীয় সমস্যা বিদ্যমান, যা সমাধানে পৌরনীতি ও সুশাসন পাঠ আবশ্যক। কারণ পৌরনীতি ও সুশাসন জাতীয় রাজনৈতিক ও সামাজিক উন্নয়নের পথে বিদ্যমান সমস্যা সম্পর্কে আলোচনা ও তা সমাধানের পথ নির্দেশ করে। সুতরাং একটি সুখী স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হলে প্রতিটি নাগরিকের জন্য পৌরনীতি ও সুশাসন পাঠ করা একান্ত আবশ্যক। আজ আমরা প্রথম অধ্যায়ের পার্ট 6 থেকে আলোচনা করলাম। আশা করি বিষয়টি সকল শিক্ষার্থীর জন্য উপকারে লাগবে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাসের এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।